হ্যালো এভরিওয়ান, আজকে আমরা অ্যাসিড, ক্ষার ও লবণ এই চ্যাপ্টারে বিভিন্ন কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম কোশ্চেনটিতে কি আছে দেখে নাও। বলা আছে নিচের শ্রেণীতে প্রথম স্তম্ভে দেওয়া যৌগগুলির সঙ্গে দ্বিতীয় স্তম্ভে দেওয়া শ্রেণীর নামগুলির সঠিক সামঞ্জস্য নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রথম স্তম্ভ, এটা একটা দ্বিতীয় স্তম্ভ। তাহলে প্রথম স্তম্ভে কিছু যৌগের নাম লেখা আছে, আর দ্বিতীয় স্তম্ভে বলা আছে এই যৌগগুলি কোনটি অ্যাসিড, কোনটি ক্ষার, কোনটি ক্ষারক, কোনটি লবণ। তাহলে যখন আমরা যৌগগুলির দিকে দেখছি, প্রথম যে যৌগটি এখানে আছে 4 নম্বরে HNO3। HNO3 কি? HNO3 আমরা জানি সাধারণত যে HNO3 একটি নাইট্রিক অ্যাসিড। আর সমস্ত অ্যাসিডগুলো কি করে? অ্যাসিডগুলোকে যদি আমরা জলে গোলাই, অর্থাৎ অ্যাসিডগুলো জলীয় দ্রবণে সাধারণত H+ আয়ন রিলিজ করে। তাহলে HNO3 কে যদি আমরা ভাঙি, জলে গোলাই, তাহলে দুটি পার্টে ভেঙে যায়। তাহলে কিভাবে ভেঙে যায়? একটা হচ্ছে H+ আর একটা হচ্ছে NO3-। তাহলে আমরা জানলাম যে HNO3 একটি নাইট্রিক অ্যাসিড, এটি একটি অ্যাসিড, এটি জলীয় দ্রবণে H+ আয়ন দেয়, তাই 4এরটা হয়ে যাবে A। তাহলে আমরা হবে 4এরটা A। যেমন আমরা জানলাম যে অ্যাসিডগুলোকে যদি আমরা জলে গোলাই, অ্যাসিডগুলো তার জলীয় দ্রবণে H+ আয়ন রিলিজ করে, তেমনভাবে ক্ষারক ও ক্ষার দুটিকে যদি আমরা জলে গোলাই, তাহলে দুটি OH- আয়ন রিলিজ করে। কিন্তু ক্ষারগুলো কি হয়? ক্ষারগুলোকে যখন আমরা জলে গোলাবো, এটি সম্পূর্ণভাবে জলে গুলে যায়, কিন্তু ক্ষারকগুলো জলে গোলালে সম্পূর্ণরূপে জলে গুলে যায় না, কিন্তু দুটো ক্ষেত্রে OH- আয়ন দেয়। এখানে যে আমরা দেখতে পাচ্ছি NaOH কে যদি আমরা জলে গোলাই, তাহলে এটি সাধারণত Na+ আর OH- আয়ন রিলিজ করে। যেহেতু এটি OH- আয়ন রিলিজ করছে আর সাথে এটি জলের মধ্যে সম্পূর্ণরূপে গুলে যায়, তাই এটি হবে একটি ক্ষার। তাই NaOH ক্ষার, NaOH-টা ক্ষার, তাহলে 2এরটা হবে C। এবং CaO এটি একটি ক্ষারক। কিভাবে বুঝবো? তেমনভাবে ক্যালসিয়াম অক্সাইডকে যখন আমরা ক্যালসিয়াম অক্সাইডকে জলের সাথে মেশাবো, প্রথমে এটি তৈরি করবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পরে ভেঙে গিয়ে Ca2+ এবং 2OH- আয়ন দেয়, কিন্তু এটি সম্পূর্ণরূপে জলের সাথে গুলে যায় না, তাই এটি একটি ক্ষারক। তাহলে ক্যালসিয়াম অক্সাইড এটি হবে একটি ক্ষারক, 1এরটা হয়ে যাবে B। এই যে এখানে লেখা আছে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড, এটি কি হয়? যখন আমরা একটি অ্যাসিডের সাথে একটি বেসের রিয়াকশন করাই, যেমন এখানে অ্যাসিড HCl প্লাস একটি বেস CaOH2 কে যখন আমরা বিক্রিয়া করাবো, তখন কি তৈরি হবে? তখন তৈরি হয় লবণ। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় তৈরি হয় লবণ, যেটি হচ্ছে এখান থেকে তৈরি হবে CaCl2 তার সাথে জল। তাহলে আমরা দেখতে পাচ্ছি CaCl2টা একটি লবণ। তাহলে 3এরটা হয়ে যাবে D। 3এরটা হবে D। তাহলে কোন অপশনটাতে আছে? 1এরটাতে বলা আছে 4এরটা হবে A, 4এরটা হবে A। এখানে দেখতে পাচ্ছি দুটোর ক্ষেত্রে 4এরটা A, 2এরটা C, 2এরটা হবে C, 2এরটা হবে C, এখানে 2এরটা D বলা আছে, তার মানে এটা হবে না, 2এরটা C এবং 1এরটা B আর 3এরটা D। তার সঠিক উত্তর হয়ে যাবে A। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো। পানীয় জলের pH এর অনুমানযোগ্য সীমা হলো, যে জলটা আমরা পান করি সেই পানীয় জলের মধ্যে যদি বেশি পরিমাণ অ্যাসিড থাকে, অর্থাৎ অ্যাসিডিক হয়, বা বেশি পরিমাণ ক্ষার থাকে, ক্ষারীয় হয়, তাহলে সেই জলটি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক। তাই আমাদের জলটি হতে হবে নিরপেক্ষ, যাতে বেশি পরিমাণ অ্যাসিড না থাকে, বেশি পরিমাণ ক্ষার না থাকে। তাহলে আমরা কোনো দ্রবণ কতখানি অ্যাসিডিক বা কতখানি ক্ষারীয় সেটি কিভাবে মেজার করি, কিভাবে পরিমাপ করি? সেটি পরিমাপ করি pH স্কেলের সাহায্যে। pH স্কেলে সাধারণত 0 থেকে 14 অবধি দাগ থাকে আর মাঝে থাকে 7। যদি pH এর ভ্যালু 7 আসে, তাহলে সেটি হয় নিরপেক্ষ।
আর যদি পিএইচ এর ভ্যালু 7 কম হয় তাহলে সেটি হয় অ্যাসিডিক, আর যদি পিএইচ এর ভ্যালু 7 বেশি হয় তাহলে সেটি হয় ক্ষারীয়। তাই যে জলটি আমরা পান করব সেটিকে সাধারণত নিরপেক্ষ হতে হবে। এখানে যে অপশন বিটা আছে 6.5 থেকে 8.5, অপশন হবে বি, কারণ এটি প্রায় 7 কাছাকাছি এবং 8.5 প্রায় নিরপেক্ষ। কিন্তু যখন আমরা অপশন এ কে দেখব তখন দেখতে পাচ্ছি এটা 6.8, এটি একটি বেশি আম্লিক। আর যখন সি অপশনটিকে দেখব তখন 7.5 থেকে 9.5, এটি একটি বেশি ক্ষারীয়। এবং ডি অপশনটিতেও তাই 5.5 থেকে 8.5 অর্থাৎ বেশি আম্লিক। তাই সঠিক অপশনটি হবে বি, পানীয় জলের পিএইচ এর ভ্যালু হতে হয় 6.5 থেকে 8.5। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে, ভিনিগার হলো অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এতে উপস্থিত অম্লের শতকরার পরিমাণ। তাহলে এই যে ভিনিগারটা কি? ভিনিগারটা আসলে আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি, একটি রান্নার কাজে ব্যবহৃত একটি তরল। সেটা কিভাবে তৈরি হয়? ভিনিগার তৈরি হয় যদি আমরা এই অ্যাসিডিক অ্যাসিডটাকে জলের সাথে মেশাই, তাহলে তৈরি হয় ভিনিগার। তাহলে যখন আমরা ভিনিগার তৈরি করব তখন অ্যাসিডিক অ্যাসিডের পরিমাণটা কতখানি থাকে, এই অ্যাসিডের পরিমাণটা কতখানি থাকে। তাহলে আমাদের মনে রাখতে হবে ভিনিগার তৈরির সময় অ্যাসিড আর পানিকে যখন আমরা মেশাই তখন অ্যাসিডের পরিমাণ থাকে 5 থেকে 8%। তাহলে অপশন হবে এ। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, বলেছে H2S এর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য? তাহলে এ অপশনে আছে এটি একটি শক্তিশালী ক্ষার, নাকি এটি নিরপেক্ষ, নাকি এটি একটি মৃদু অ্যাসিড, নাকি এটি একটি শক্তিশালী অ্যাসিড। তাহলে আমরা অ্যাসিডের ক্ষেত্রে কি জানি, যেসব অ্যাসিড তার জলীয় দ্রবণে অর্থাৎ জলে গোলালে H+ রিলিজ করে সেগুলোকে আমরা অ্যাসিড বলি। আর যেসব ক্ষারগুলোকে যদি আমরা জলে গোলাই তাহলে OH- রিলিজ করে। তাহলে দেখো যে H2S আছে, তাহলে H2Sটা একটা অ্যাসিড। যদি আমরা H2Sকে জলে গোলাই তাহলে 2টি H+ আয়ন দেয়, ঠিক আছে, 2টি H+ আয়ন দেয়। কিন্তু এই যে 2টি H+ আয়ন দেয়, এই 2টি H+ আয়ন খুব ধীরে ধীরে দেয়, সম্পূর্ণভাবে আয়নাইজ হয় না। তাই যেহেতু এটি সম্পূর্ণভাবে আয়নাইজ হয় না, ধীরে ধীরে দেয়, তাই এটিকে আমরা বলবো একটি মৃদু অ্যাসিড। এটিকে আমরা বলবো মৃদু অ্যাসিড। আর মৃদু অ্যাসিডের উদাহরণ কি, যেমন আর হতে পারে CH3COOH, এটি একটি মৃদু অ্যাসিড। আর স্ট্রং অ্যাসিড কোনগুলোকে বলবো, যেটা হচ্ছে HCl, HNO3, H2SO4, এই অ্যাসিডগুলো তার জলীয় দ্রবণে জলে গোলালে সম্পূর্ণরূপে জলে আয়নাইজ হয়ে যায় এবং H+ রিলিজ করে। কোশ্চেনটির সঠিক অ্যান্সার হবে অপশন সি। তারপরে দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, সালফিউরিক অ্যাসিড হলো, আমরা কি জানি সালফিউরিক অ্যাসিড একটি শক্তিশালী খনিজ অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিড কীভাবে লিখবো? সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4। তাহলে এই সালফিউরিক অ্যাসিডটাকে যদি আমরা জলে গোলাই, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে সালফিউরিক অ্যাসিড 2টি H+ আয়ন রিলিজ করে, 2টি H+ আয়ন দেয়, H+ হয় আর SO4 2- ভেঙে যায়, 2টি H+ আয়ন দেয়। তাই যখন 2টি H+ আয়ন দিল, এই 2টি H+ আয়ন গিয়ে ক্ষারের সাথে বিক্রিয়া করে। তাই এই সালফিউরিক অ্যাসিডকে আমরা বলবো দ্বিক্ষারীয়। যদি একটি H+ আয়ন রিলিজ করতো তাহলে হতো একক্ষারীয়, যদি 3টি করতো তাহলে হচ্ছে ত্রিক্ষারীয়, যদি 4টি করতো চতুক্ষারীয়। এখানে 2টি H+ আয়ন রিলিজ করছে, তাই এটি সালফিউরিক অ্যাসিড একটি দ্বিক্ষারীয় অ্যাসিড। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে, অম্লবৃষ্টিতে যে অ্যাসিড সবচেয়ে বেশি থাকে তা হলো নাইট্রিক অ্যাসিড, নাকি হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাকি সালফিউরিক অ্যাসিড, না সাইট্রিক অ্যাসিড। তাহলে আগে আমরা জানি যে অম্লবৃষ্টি কী। তাহলে এই যে আমাদের চারপাশে যে বাতাস আছে, বায়ু আছে, বায়ুতে কি থাকে? বায়ুতে বিভিন্ন ধরনের অক্সাইডগুলো থাকে, যেমন সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলো, এগুলো অক্সাইড থাকে। এই অক্সাইডগুলো কি করে, যখন আমাদের বৃষ্টি হয়, বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে বিভিন্ন অ্যাসিড তৈরি করে। আর সেই অ্যাসিড জলগুলো যখন মাটিতে পড়ে তখন সেটাকে আমরা অম্লবৃষ্টি বলি। তাহলে এই সালফার ডাইঅক্সাইড যেমন কি তৈরি করে? H2SO4 সালফিউরিক অ্যাসিড তৈরি করে। নাইট্রোজেনের অক্সাইডগুলো কি তৈরি করে? HNO3 নাইট্রিক অ্যাসিড তৈরি করে। তাহলে এই যে অম্লবৃষ্টিতে কোন অ্যাসিডের পরিমাণটা সবচেয়ে বেশি থাকে? এই অম্লবৃষ্টিতে এই নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দুটিই থাকে, কিন্তু পরীক্ষাগারে, গবেষণাগারে দেখা গেছে সবচেয়ে বেশি থাকে হচ্ছে সালফিউরিক অ্যাসিড।
নাইট্রিক অ্যাসিড থাকে কিন্তু কম পরিমাণে থাকে। হাইড্রোক্লোরিক অ্যাসিড বাতাসে খুব কম পরিমাণ থাকে, আর সাইট্রিক অ্যাসিড তো আমরা জানি লেবুতে থাকে, তাই এটি অম্লবৃষ্টির সাথে কোনো স্বাদ নেই। তাহলে এখানে যেটি সবচেয়ে বেশি অম্লবৃষ্টিতে থাকে সেটি হবে সালফিউরিক অ্যাসিড। তাহলে সঠিক আনসার হচ্ছে সি। চলো নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন কি বলেছে, নিচের পদার্থগুলিকে তাদের সংশ্লিষ্ট অ্যাসিডের সঙ্গে সঠিকভাবে মিলিয়ে সঠিক ক্রমে সাজাও। তাহলে এখানে কয়েকটি পদার্থ দেওয়া আছে, দই, আমলকি, ভিনিগার, আঙ্গুর, আর এইদিকে কয়েকটি অ্যাসিড দেওয়া আছে। এই ধরনের কোশ্চিনগুলো হচ্ছে ইনফরমেটিভ কোশ্চিন, এই ধরনের কোশ্চিনগুলো আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা প্রথমে যেটা জানবো, দইয়ের মধ্যে প্রেজেন্ট থাকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, তাহলে একেরটা হবে বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি একেরটা বি এখানে আছে, বাকিগুলোতে একেরটা ডি, একেরটা এ, এগুলো হবে না, তাহলে একেরটা হবে বি। তাহলে সঠিক উত্তর এখানেই আমরা পেয়ে যাচ্ছি এ। কিন্তু বাকিগুলোও দেখে নিই, বাকিগুলো আমাদের মনে রাখতে হবে। আমলকিতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে, আর ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, আর আঙ্গুরে থাকে টার্টারিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এ। তাছাড়াও আমাদের বাকি আরও কয়েকটি জেনে রাখতে হবে, পরীক্ষায় আসতে পারে। যেমন দেখো এখানে বলা আছে লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, ভিনিগারে থাকে অ্যাসিটিক অ্যাসিড, এখনই পড়লাম, দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, আঙ্গুরে থাকে টার্টারিক অ্যাসিড, আমলকিতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড, আর পালং শাকে থাকে অক্সালিক অ্যাসিড, অ্যান্ড আপেল বা টমেটো থাকে ম্যালিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এটা সঠিক উত্তরটা হয়ে যাবে এ। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন কি বলেছে, যদি কোনো দ্রবণে পিএইচ 3 থেকে বেড়ে 6-এ পৌঁছায় তবে দ্রবণে H+ আয়নের ঘনত্বের পরিবর্তন হবে। তাহলে আমাদের আগে জানতে হবে পিএইচ কি। আমরা জানি যে পিএইচ একটি স্কেল যার সাহায্যে কোনো দ্রবণের কী মাপা হয়, কোনো দ্রবণটি কতখানি অ্যাসিডিক বা কোনো দ্রবণটি কতখানি বেসিক সেটি মেজার করা হয়। যদি পিএইচের ভ্যালু 7 হয় তাহলে সেটি নিরপেক্ষ হয়, না অ্যাসিডিক হয় না বেসিক হয়। যদি পিএইচের ভ্যালুটা 7-এর কম হয় তাহলে সেটি কি হয়ে যায়, অ্যাসিডিক, আর পিএইচের ভ্যালু যদি 7-এর বেশি হয়ে যায় সেটি হয় ক্ষারীয়। তাহলে এখানে দেখতেই পাচ্ছি আমরা, এখানে পিএইচের ভ্যালুটা 3 ছিল, 3 থেকে বেড়ে 6 হয়েছে, তাহলে এটা অ্যাসিডিক ছিল। আর অ্যাসিডগুলো কি করে, তার অ্যাসিডগুলো সাধারণত H+ আয়ন দেয়। তাহলে যে H+ আয়নটা দিয়েছে সেই আয়নের ঘনত্বের কি পরিবর্তন হবে যদি 3 থেকে বেড়ে 6 যায়। তাহলে আমরা কি জানি, পিএইচ আমরা জানি -log H+ কনসেন্ট্রেশন, এটা হয়, তাই তো। তাহলে এখানে প্রথমে ছিল পিএইচের ভ্যালুটা 3, তাহলে প্রথমে এটাতে বসিয়ে দেখি, পিএইচের ভ্যালু যখন প্রথম 3 ছিল তখন 3 লিখে দিই, তাহলে পিএইচের জায়গায় তারপর যেটা ছিল সেটা লিখবো -log H+ কনসেন্ট্রেশন। এবার দেখো মাইনাসটাকে এইদিকে লিখি, -3 log H+ কনসেন্ট্রেশন। এবার আমরা যদি লগটাকে তুলতে যাই, আমরা সূত্র জানি, যদি এরকম হয় লেখা থাকে log x বেসে যদি y থাকে ইজুকাল টু যদি z লেখা থাকে, তাহলে কি হয়, আমরা লিখতে পারি x ইজুকাল টু y⁻z। তার সেমভাবে এখানে আমরা লগটাকে তুলব, তাহলে কি লিখবো, লগের এখানে কিছু নেই, নিচে বেস, তার মানে 10 আসে, তাহলে আমরা লিখতে পারি 10⁻³ সমান H+ কনসেন্ট্রেশন। যখন 3 ছিল তখন H+ কনসেন্ট্রেশনটা ছিল 10⁻³ তাহলে 6-এ গেলে কি হয়ে যাবে, এখানে 6 বসাবো, তাহলে সেম আসবে 10⁻⁶, এখানে 1 লিখি, 10⁻⁶ সমান H+ কনসেন্ট্রেশন। তাহলে বেড়ে কতটা গেছে, এখানে 10⁻³ ছিল, এখানে 10⁻�6 হয়েছে, তার মানে 1000 গুণ কি হয়েছে, 1000 গুণ কমে গেছে, মাইনাসে আছে 1000 গুণ কমে গেছে, ঠিক আছে। আরও একটাভাবে আমরা মনে রাখতে পারি, দেখো আর একটাভাবে আমরা বলতে পারি, যদি পিএইচের ভ্যালু 3 থেকে 4 হতো, অর্থাৎ পিএইচের ভ্যালুটা 1 বেড়ে যেত, তাহলে H+-এর ঘনত্বটা 10 কমে যেত। যদি 2 বেড়ে যেত তাহলে ঘনত্বটা 10 × 10 অর্থাৎ 100 কমে যেত। যদি 3 বেড়ে যায় তাহলে H+-এর ঘনত্বটা 10 × 10 × 10 অর্থাৎ 1000 কমে যেত। তাহলে তখন 3 থেকে 6 হয়েছে, অর্থাৎ 3 বেড়ে গেছে, তার মানে H+-এর ঘনত্বটা কি হবে, 1000 গুণ কি হয়ে যাবে, 1000 গুণ কমে যাবে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। দেখো নেক্সট কোশ্চিন কি বলেছে, একটি অ্যাসিড এমন একটি পদার্থ যা, এখানে অপশনগুলো দেওয়া আছে, এ প্রোটন দান করে, বি ইলেকট্রন জোড় গ্রহণ করে, সি পানিতে H+ আয়ন দেয়, নাকি এর মধ্যে সবকটি, উপরোক্ত সবকটি। তাহলে এই কোশ্চিনটি করার জন্য আমাদের কয়েকটি জিনিস জানতে হবে। যেমন দেখো এখানে বলা আছে যে ব্রনস্টেড লাউরির মতে
তিনি কি বলেছিলেন যে যদি H+ আয়ন দান করে তাহলে সেটি হয়ে গেল অ্যাসিড, আর যদি H+ গ্রহণ করে তাহলে সেটি হয়ে যাবে বেস। ঠিক আছে। আর লুইস কি বলেছিলেন? লুইস বলেছিলেন যে যদি ইলেকট্রন জোড় গ্রহণ করে তাহলে সেটি হয়ে যায় অ্যাসিড, আর যদি ইলেকট্রন জোড় দান করে তাহলে সেটি হয়ে যায় বেস। সেমভাবে আরেনিয়াস বলেছিলেন যদি জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাহলে সেটি হয়ে যাবে অ্যাসিড, আর যদি জলীয় দ্রবণে OH- উৎপন্ন করে তাহলে সেটি হয়ে যাবে বেস। তাহলে দেখো এখানে কোশ্চিনটাতে বলেছে অ্যাসিডের জন্য কি কি, এখানে বলেছে প্রোটন দান করে, প্রোটন অর্থাৎ H+, প্রোটন মানে H+ দান করে, তাহলে এটি একটি অ্যাসিড, এটি সত্যি কথা, অ্যাসিড সম্পর্কে এটি সত্যি কথা। দুইটা বলেছে ইলেকট্রন জোড় গ্রহণ করে, তাহলে দেখো লুইস বলেছিল ইলেকট্রন জোড় গ্রহণ করে, তাহলে সেটি হলো অ্যাসিড, তার মানে এটিও ঠিক। সি নাম্বার কি বলেছে? পানিতে H+ আয়ন দেয়, আমরা জানি আর্হেনিয়াসের মতে পানিতে যদি H+ আয়ন উৎপন্ন করে তাহলে সেটি হয়ে যায় অ্যাসিড। তার এখানকার মধ্যে উপরোক্ত সব কয়টি হবে? অ্যান্সার হবে ডি। নেক্সট কোশ্চেন কি বলেছে? উভয়ধর্মী অক্সাইড হলো, উভয়ধর্মী অক্সাইড মানে কি? উভয়ধর্মী অক্সাইড হলো যেসব অক্সাইডগুলো অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে আবার বেসের সাথেও বিক্রিয়া করে সেগুলোকে আমরা বলবো উভয়ধর্মী অক্সাইড। তাহলে এখানে যে Na2O এবং MgO এই দুটো যে অক্সাইড আমরা দেখতে পাচ্ছি, এই দুটো অক্সাইড কি করে? এই দুটো অক্সাইড হচ্ছে বেসিক অক্সাইড, এগুলো শুধুমাত্র অ্যাসিডের সাথেই বিক্রিয়া করে। আর যে দেখতে পাচ্ছি Al2O3 এটি একটি উভয়ধর্মী অক্সাইড। কারণ কি? কারণ এটি অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে আবার এটি ক্ষারের সাথেও বিক্রিয়া করে। ঠিক আছে, কিভাবে বিক্রিয়া করে দেখো, যখন Al2O3 অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন তৈরি হয় 2AlCl3 + 3H2O। ঠিক আছে, এই যে Al2 এখানে হচ্ছে বেস হিসেবে কাজ করছে, এখানে হচ্ছে HCl আমরা অ্যাসিডের সাথে বিক্রিয়া করাচ্ছি, লবণ তৈরি হচ্ছে। আর যখন আবার Al2O3 কার সাথে বিক্রিয়া করবে? NaOH অর্থাৎ ক্ষারের সাথে বিক্রিয়া করবে, তখন তৈরি করে, প্লাস এখানে আমরা জল অ্যাড করি, তখন তৈরি করে 2NaAlOH4। ঠিক আছে, OH4। তাহলে এই যে দেখতে পাচ্ছি আমরা Al2O3 এটি কি কখনো অ্যাসিডের সাথে বিক্রিয়া করছে, কখনো বেসের সাথেও বিক্রিয়া করছে, তাই আমরা Al2O3-কে আমরা একটি উভয়ধর্মী অক্সাইড বলতে পারি। এরকম আমাদের আরও কয়েকটি অক্সাইড জেনে রাখতে হবে যেগুলি উভয়ধর্মী অক্সাইড, তোমরা মনে রাখবে, কারণ এটা মনে রাখলে আমাদের পরীক্ষায় খুব সহজে করতে পারবো। যেমন দেখো আরও কী ধরনের অক্সাইডগুলো হতে পারে, যেমন Al2O3 তার সাথে এই সিরিজেই বোরন ফ্যামিলিতে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়ামের দিয়ে আর একটা হয় Za2O3, এটি উভয়ধর্মী দেখায়। তার সাথে ZnO, PbO লেড অক্সাইড, SnO, BeO, As2 আর্সেনিক O, Sn এর আরেকটি দেখায় SnO2। এই সব অক্সাইডগুলো, এই যে অক্সাইডগুলো দেখতে পাচ্ছি, এই সব অক্সাইডগুলো হচ্ছে উভয়ধর্মী অক্সাইড। ঠিক আছে, তার মধ্যে যেটা আমাদের পরীক্ষায় মেনলি আসে জিঙ্ক অক্সাইড আর হচ্ছে Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, এই দুটো আমরা ভালো করে পড়ে রাখবো। তাছাড়া বাকিগুলো সবগুলি হচ্ছে উভয়ধর্মী অক্সাইডের উদাহরণ। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে এই চ্যাপ্টারেরই আরও সমস্ত ধরনের কোশ্চেন উত্তরগুলো নিয়ে। যদি কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবে, এবং নেক্সট কোন চ্যাপ্টারগুলিকে নিয়ে তোমরা আলোচনা করতে চাও, কোশ্চেন সলভ করতে চাও, সেগুলিও অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি থেকে তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আরও বিভিন্ন চ্যাপ্টারের MCQগুলো ভালোভাবে সলভ করতে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।